সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ওমানে প্রবাসী বাংলাদেশি 4 ভাইয়ের গাড়িতে থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় স্থানীয় সময় বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদ। 4 জনই ওমানে কর্মরত ছিলেন। ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু থাকা অবস্থায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। আগামী 15 মে 4 ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। মাতৃগর্ভের সন্তান মেয়ে না ছেলে, এটা জানতে চাওয়া কি শুধুই কৌতূহল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কিছু? চিকিৎসকরা বলছেন, জন্মের আগে শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ গর্ভবতী মাকে অনেক সময় চাপে ফেলে দেয়। আর আইনজীবীদের মতে এতে অনেক সময় কন্যা শিশু হত্যার প্রবণতা বাড়ায়। এমন পরিস্থিতিতে গর্ভের শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশকে বেআইনি ঘোষণা করে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। অনাগত সন্তান ছেলে নাকি মেয়ে হবে তা জানার জন্য সমাজে এক অসুস্থ প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘকাল ধরে। এই কৌতূহল অনেক সময় রূপ নেয় সামাজিক বৈষম্য আর মেয়ের ভ্রূণ হত্যার মতো অপরাধে। মায়েদের অভিজ্ঞতায় উঠে এসেছে সমাজের এই নির্মম বাস্তবতা। তো আমার শুধু একটা শব্দ বারবার কানে বাজছিল, আহারে বাবাটা দেখে যেতে পারলো না, আমরা চাই ওর জন্য একটা ছেলে বেবি হয়, ওর জন্য বাবা ফিরে আসে। যে অনাগত সন্তান আমার গর্ভে আছে, যে আসবে পৃথিবীতে, সে সুস্থ হয়ে আসবে, একটা সন্তান আসবে, এতে মানুষ খুশি হতে পারছে না। সে ছেলে হতে হবে কিংবা মেয়ে হতে হবে, সেই এক্সপেকটেশনটা তাদের কেন এত বেশি থাকবে? আমি যখন মা হয়েছি, আমি প্রথমবার দেখা গেছে যে মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে, এটা কোনো ফ্যাক্ট না। দ্বিতীয়বার যখন গর্ভবতী হয় তখন কিন্তু পরিবার, সমাজ সবারই একটা আগ্রহ থাকে যে প্রথমবার যদি ছেলে হয় তাহলে এখন মেয়ে হোক, বা মেয়ে হলে ছেলে হবে। মানে এইটা একটা আমাদের সামাজিকভাবে একটা গ্রো হয়ে গেছে। চিকিৎসকরা মনে করেন, সন্তানের লিঙ্গ প্রকাশে অনেক সময় হবু মায়েরা মানসিকভাবে ভেঙে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত চাপের শিকার হন। বেশিরভাগই আছে, দেখা যাচ্ছে ওই ফ্যামিলিতে যারা আছেন, অন্যান্য মানুষ যারা থাকেন, সেই গর্ভবতী নারীর সাথে ফ্যামিলি যারা বয়স্ক রয়ে গেছে তারা জানতে চায় আসলে এটা কি ছেলে হবে না মেয়ে হবে। যখন শুনে মেয়ে সন্তান হবে, তখন আগে যখন জেনে ফেলে তখন তার প্রতি ওই মানে আগের প্রতি সে ভালোবাসা, সে কেয়ারটা অনেকটা কমে আসে। তাকে মানসিক নির্যাতন করে, শারীরিক না করলে মানসিকভাবে নির্যাতন করে, যে একটা মেয়ে হচ্ছে অত কেয়ার করা। এটা কিন্তু আমাদের দেশে কিন্তু কালচারে আছে। 2020 সালের 26 জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান গর্ভের শিশুর পরিচয় প্রকাশ বন্ধে একটি রিট আবেদন দায়ের করেন। 2024 সালের 25 ফেব্রুয়ারি রায় ঘোষণার পর সোমবার প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে আদালত স্পষ্ট বলেছে, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ নারীর প্রতি বৈষম্য, কন্যা শিশু হত্যার প্রবণতা, সামাজিক ভারসাম্যহীনতা এবং সাংবিধানিক অধিকারের পরিপন্থী। আমাদের দেশে আসলে নারীদেরকে অবহেলা করা হয়, তাদের প্রতি অবিচার করা হয়। সোজা কথায় যখন শুনতে পাই মেয়ে হবে, গর্ভের সন্তান, এই পরিপ্রেক্ষিতেই আমি মূলত রিটটা করা। রিট পিটিশন ফাইল করার পরে অনেক ধরনের অনেক কোশ্চেন রেইজ হয়েছে, অনেক কিছু হয়েছে। পরবর্তীতে গভর্নমেন্টের যে স্বাস্থ্য অধিদপ্তর একটা এটা নিয়ে আসলে একটা সার্ভে চালায় যে আসলেই ঘটনা সত্যি কিনা। সার্ভেতে দেখে যে আসলেই বিষয়টা তাই, আমাদের পুরো বাংলাদেশের চিত্রই এটা, কেউ স্বীকার করুক আর না করুক। এবং হসপিটালগুলোর, ডায়াগনস্টিক সেন্টারগুলোর অন্যতম ব্যবসা হচ্ছে গর্ভের সন্তান ছেলে না মেয়ে সেটা বলে দেওয়া। আদালত শুধু নিষেধাজ্ঞাই দেয়নি, দেখিয়েছে কার্যকর সমাধানের পথও। আগামী 6 মাসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরকে দেশের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ছেলে না মেয়ে, গর্ভের সন্তানের লিঙ্গ জানার সামাজিক কৌতূহল বহু ক্ষেত্রে রূপ নেয় বৈষম্যে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে আলট্রাসনোগ্রাম সহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ভ্রূণের লিঙ্গ জানার প্রবণতা বাড়লেও এবার সেই চর্চার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেন হাইকোর্ট। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বৃষ্টিতে সুনামগঞ্জের হাওরে নষ্ট হয়েছে কৃষকের ফসল। এতে একদিকে যেমন ভুক্তভোগী কৃষকের পরিবারে খাদ্য অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনি পশু খাদ্যেরও অভাব দেখা দিয়েছে। সুনামগঞ্জ থেকে এই বিষয়ে জানবো সহকর্মী জাকারিয়া আহমদের কাছ থেকে।
সুনামগঞ্জে অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবে যাওয়া হাওরের ধানের সঙ্গে খড় পচে যাওয়ায় গরুর খাবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। সারা বছর নিজের খাবার জোগানোর চিন্তার পাশাপাশি গরুর খাবার নিয়েও উদ্বিগ্ন তারা। এ অবস্থায় হাওর জুড়েই শুরু হয়েছে কম দামে গরু বিক্রয়। গরুর কি খাওয়াই নিজে তো খাই দেওয়ার গরুর গাছ তো একবারে পচি গেছে, এই যে এরকম অবস্থা। গরু আছিল 5টা 2টা জ্বালাইছে, আরেকজন পাল পাল্লাই এখন যে 3টা আছে এই 3টা মনে হয় 1 মাস পরে বেশি লাগবে। দাম তো একবারে সস্তা গরু। আগের কিস্ত বিচ্ছি একটা বুঝিনি 60,000 টাকার মাল 40,000 টাকা বিচাইলাম। আমরা ক্ষেত কিস্তি পাইনি দেখি, ওখান গরু ভাল 4টা আছে, ওখানে কিভাবে আমরা পাল মনে কম ধরে বেশি আগামী বছর আমরা এই টাকায় গরু পাইতাম না। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন এই মুহূর্তে খড় সংকট নেই, তবে এবছর অন্যান্য বছরের তুলনায় খড় সংগ্রহ কম হয়েছে। এখনো বর্তমানে কোনো খড়ের ঘাটতি নাই। যদি আগাম কোনো অতিবৃষ্টি অথবা ফ্লাশ ফ্লাড হয় তাহলে খড়ের কিছুটা ঘাটতি হতে পারে। এখন আমাদের সেখানে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, শুধু খড়ের উপর ডিপেন্ড করে গবাদি পশু পালতে হবে না, এর সাথে খড়ও থাকবে, পাশাপাশি তারা কনসেন্ট্রেট খাবার, গুঁড়া, সাইলেজ এগুলাও মিশ্রণ করে খাওয়াতে হবে। হাওড়ের মানুষের জীবনচক্রের সঙ্গে গবাদি পশুও ওতপ্রোতভাবে জড়িত, তাই বিপদগ্রস্ত কৃষকের প্রয়োজনীয় গবাদি পশু বাঁচাতে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কেও উদ্যোগী হতে হবে বলে মনে করছেন সুনামগঞ্জবাসী। জাকারিয়া আহমদ, দীপ্ত সংবাদ, সুনামগঞ্জ। আরেকটি কুরবানির ঈদ চলে আসলেও গত বছরের বকেয়া টাকা পাননি চট্টগ্রামের আড়তদাররা। ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে বকেয়া আদায় করতে না পারলে চামড়া সংগ্রহ করতে পারবেন না বলে জানিয়েছেন তারা। এছাড়া নানা সমস্যায় ব্যবসা গুটিয়ে নিচ্ছেন চামড়ার আড়তদাররা। আসন্ন কুরবানির ঈদে চট্টগ্রামে প্রায় 4 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা আড়তদারদের। মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ, লবণ দিয়ে প্রক্রিয়াজাত সহ ঢাকার ট্যানারিতে পাঠানো সবই করেন তারা। কিন্তু আর্থিক চ্যালেঞ্জের মুখে পড়ে 112টি আড়তের মধ্যে টিকে আছে 40টি, আর 22টি ট্যানারির মধ্যে রয়েছে একটি। অনুরোধ থাকবে ট্যানারির প্রতি, আপনারা বাণিজ্য মন্ত্রী এবং ট্যানারিতে যে একটা দাম নির্ধারণ করা হয় ওই দামে ট্যানারি মালিকেরা যে কিনে আমরা উপকৃত হব। তবে মাঠ পর্যায়ে চিত্র আরো নির্মম, তাই সবার জন্য ওয়েট ব্লু চামড়া রপ্তানিতে ফের অনুমোদন চান আড়তদাররা। দেশের এই একটা সম্পদ, ওটা যদি রাখতে চাই তাহলে হোয়াইট ব্লু চালু রাখলে হয়তো মনে হয় চামড়া অনেক দাম হবে, ওই যারা পথে রাস্তায় ফেলে দিচ্ছে ওরা আর ফেলবে না। সরকার এরই মধ্যে বিনামূল্যে লবণ দেওয়ার ঘোষণা দিয়েছে, তবে সংকট কাটাতে স্বল্প সুদে ব্যাংক ঋণের সুযোগ চান ব্যবসায়ীরা। সরকারের কাছে অনুরোধ করছি, অন্তত আমরা খাঁচা চামড়া ব্যবসায়ীদেরকে কিছু স্বল্প সুদে যদি লোন দিই তাহলে আমরা চামড়া ব্যবসায়ী আগের মতন আবার ঘুরে দাঁড়াবো। চট্টগ্রামের একমাত্র ট্যানারির পরিচালক বলছেন, এবার 1 লাখের বেশি চামড়া সংগ্রহ করা হবে। মোটামুটি আমাদের চাহিদা আছে। আমাদের দেশে চামড়ার মানটা ডে বাই ডে নিম্নগতি আর কি, যেটা বলে খারাপ। এই জিনিসগুলো যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের আর লক্ষ্যমাত্রা 1.5 লাখ পিছিয়ে আমি যেতে পারি আর কি। তবে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া পরিশোধের জট না খুললে চট্টগ্রামের পশুর কাঁচা চামড়া শিল্প অচিরেই মৃত শিল্পে পরিণত হবে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় হয়ে উঠেছে কেজি দরে কুরবানির পশুর বেচাকেনা। প্রচলিত দর কষাকষির পরিবর্তে লাইভ ওয়েট বা ওজনের ভিত্তিতে বিক্রি হচ্ছে কুরবানির পশু। জেলার চিত্র তুলে ধরেছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। হাটগুলো এখনো সেভাবে জমে না উঠলেও ঠাকুরগাঁয়ে যে বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলো আছে এখানে এসে সাধারণত ক্রেতারা লাইভ ওয়েটে গরু কেনা করার জন্য ভিড় জমাচ্ছে। আমি এখন আছি বিসমিল্লাহ অ্যাগ্রো ফার্মে। এখানে সেখানকার পরিচালক রফিক ইসলামের সাথে আমি একটু কথা বলতে চাই এবং আসলে এই বিষয়ে তার কাছ থেকে আমি কিছু ধারণা নিয়ে পেতে চাই। রফিক ভাই, আসলে এবার কুরবানি ঈদে আপনি কিরকম সাড়া পাচ্ছেন আর আপনার এখানে কি কি সুবিধা আছে? না, আমাদের এখানে সুবিধা আছে, আমরা লাইভ ওয়েটে গরু বিক্রি করি, ক্রেতা ঠকানোর কোনো সম্ভাবনা নেই। আমরা 450 টাকা দরে দেশি বিদেশি সর্বনিম্ন ছোট বড় আমাদের 80,000 থেকে শুরু করে 7-8 লাখ টাকা দামের পর্যন্ত গরু আছে। তবে তারা যার যেটা পছন্দ তারা দেখে শুনে এখান থেকে নিতে পারে এবং আমাদের হোম সার্ভিস ডেলিভারি দেওয়ার মতো আমাদের ব্যবস্থা আছে। আমাদের নিজস্ব পরিবহনে আমরা সেটাকে সরবরাহ করে থাকি, তবে ক্রেতার খরচে।
তবে এখানে একটা জিনিস আমাদের সুবিধা, প্রতিবারের ন্যায় আমরা এবারও এই গরুগুলো আমরা প্রস্তুত করেছি ন্যাচারাল পদ্ধতিতে। কত টাকা কেজিতে আপনারা? আমরা 450 টাকা কেজি ধরে গতবারও বিক্রি করেছি, তার আগের বারও বিক্রি করেছি। আমরা লাইভ ওয়েটে বিক্রি করা শুরু করেছি 2023 সাল থেকে পুরোপুরি। দূরের দূরের লোক আসে আবার দেখে শুনে বুকিং করে রাখে দেয়। যার যেটা পছন্দ হয় সে সেটা বুকিং দিয়ে রাখে দেয়, কিছু অগ্রিম টাকা দেয়, দিয়ে আবার মনে বলেন যে যখন কোরবানির সময় গরু নিয়ে চলে যাবে। যদি বাইরের দেশ থেকে গরু আমদানি করা না হয় তাহলে কোরবানির বাজারে আমরা ভালো বেচাকেনা করতে পারবো, এটা আশা করি। আমার গেলে মনে করেন 450 টাকা কেজি গোটা গরু কিনে আনলে আমরা ইনশাল্লাহ ঠকি না। দর কষাকষিতে আমরা অনেক সময় ঠকে যাই, ওজনে কিনাটাই ভালো, ওজন করে কিনলে আমাদের তো ঠকা হয় না। ঠাকুরগাঁয়ের চাহিদার তুলনায় এবার অতিরিক্ত পরিমাণে গরু প্রস্তুত হলেও খামারিরা এবং গরুর মালিকেরা আশা করছেন যে গতবারের তুলনায় এবার ঠাকুরগাঁয়ের গরুর বাজার বেশ জমজমাট হবে এবং গরু থেকে তারা ভালো মুনাফা করতে পারবে। ঠাকুরগাঁও থেকে মঈনুদ্দিন তালুকদার, হিমেল, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হতে আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে এই আহ্বান জানান তিনি। জবাবে শি জিনপিংকে মহান নেতা বলে উল্লেখ করেন ট্রাম্প। চীনকে সুপার পাওয়ার উল্লেখ করে দেশটির সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক বেশি ভালো হবে বলে প্রত্যাশা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বৈঠকে ট্রাম্পের সাথে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট। খেলার খবর। আগামী শুক্রবার ঢাকায় শুরু হবে বাংলাদেশ প্যারা স্পোর্টস কার্নিভাল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে প্রথম প্যারা গেমসে অংশ নেবেন প্রায় 600 অ্যাথলেট। 1.5 মাসের এই স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু মাঠের লড়াই নয়, প্যারা অ্যাথলেটরা অংশ নেবেন ডিসপ্লেতে। এরা কেউ সাধারণ কোনো মানুষ নয়, তারা প্রত্যেকেই প্যারা স্পোর্টসের বিভিন্ন ইভেন্টের সাথে জড়িত। তাদের এই প্রস্তুতি প্রথম প্যারা স্পোর্টস কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। প্রতিবন্ধীদের খেলার গুরুত্ব অপরিসীম, মুখে বললেও অনেকে এই বিষয়ে ভালোভাবে অবগত নয়। শারীরিক প্রতিবন্ধীদের খেলাধুলায় আরও সক্রিয় করার জন্য দেশের বিভিন্ন ইভেন্টের প্রায় 600 প্যারা অ্যাথলেট নিয়ে প্রথমবারের মতো প্যারা স্পোর্টস কার্নিভাল আয়োজন করতে যাচ্ছে প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ। আমরা ইয়ুথ গেমস করেছি, এখন এশিয়ান গেমস সামনে আছে জাপানে, আপনারা জানেন। স্বাভাবিক এটার প্রিপারেশনের জন্য কিন্তু এই গেমসগুলি করা ইম্পর্টেন্ট। এই ট্রায়ালের মাধ্যমে যারা সিলেক্ট হবে তারাই কিন্তু এশিয়ান গেমসে যাবে। প্যারা অ্যাথলেটরা কেউ জন্ম থেকে, কেউ বা কোনো না কোনো দুর্ভাগ্যের শিকার হয়ে হুইল চেয়ারে জীবন কাটে তাদের। শরীরের প্রতিবন্ধকতা জয় করতে উন্মুখ এই মানুষদের জীবনে আনন্দ দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুযোগ করানোর জন্য এই প্যারা স্পোর্টস কার্নিভাল। স্পোর্টসম্যানদের উপস্থিতিতে একটি সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে পারবেন। সেখানে হুইল চেয়ার ক্রিকেটাররা বা ফিজিক্যাল চ্যালেঞ্জ প্লেয়াররা কিংবা প্যারা অ্যাথলেটিক্স যারা আছে তারা কিন্তু ওইখানে পারফর্ম করবে। প্রথমবারের মতো এই কার্নিভাল আয়োজন করা হবে গুলশান ইউথ ক্লাব মাঠে। ফিউচার তো সুযোগ থাকবে। আমরা বলেছি যে তাদের বিভিন্ন সময় যদি এখানে প্র্যাকটিসেরও প্রয়োজন হয় আমরা সেই সুযোগ সুবিধাও করে দিব, কারণ আমরা মনে করি এটা আমাদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি। শরীরের অসমর্থতাকে জয় করে দেশের সম্পদে পরিণত হয়ে প্যারা স্পোর্টস কার্নিভালের মাধ্যমে তারা গেয়ে চলবেন জীবনে জয়গান, এমনটাই চান আয়োজকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করছি সকালের দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।